দেখো আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের বল অধ্যায় তোমাদের এটা হচ্ছে এই এই বইয়ের তৃতীয় অধ্যায়, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। যে অধ্যায় থেকে কিছু গাণিতিক সমস্যা আসে, যে গাণিতিক সমস্যাগুলো সলভ করার জন্য কিছু ইকুয়েশন তোমাকে অবশ্যই জানতে হয়। যে ইকুয়েশনগুলো না জানলে তুমি আসলে এই অধ্যায়ের 95% ম্যাথমেটিক্যাল টার্মগুলো তুমি করতে পারবে না। যে কোনো পরীক্ষায় তুমি একেবারে তোমার ক্লাস 9 থেকে এসএসসি পরীক্ষা পর্যন্ত এই ম্যাথমেটিক্যাল টার্মের অঙ্কগুলো তুমি সব সময় পাবা পরীক্ষার হলে। এই অধ্যায় থেকে প্রশ্ন আসলেই এই ইকুয়েশন থেকে প্রশ্ন পাবা। সেই ইকুয়েশনগুলো কীভাবে তার একটু আমরা ডিটেলস একটু আলোচনা করি, যে আলোচনার মাধ্যমে আমাদের এই ইকুয়েশনটা মনে রাখা সহজ হবে। তাহলে চলো যাই। দেখো তোমাদের একটা ইকুয়েশন আছে, যে ইকুয়েশনটার জন্য আমাদের কিছু ভূমিকা করতে হয়। ভূমিকাটা কি, যে দেখো একটা বস্তু M1 ভরের একটা বস্তু, আরেকটা বস্তু হচ্ছে M2 ভরের আরেকটি বস্তু। দুইটা বস্তু, একটা বস্তুর ভর M1, আরেকটা বস্তুর ভর হচ্ছে M2। এখন এই দুইটা বস্তু তারা একটা বেগে যাচ্ছে। তারা কি বেগে যাচ্ছে? মনে করো যে এটা U1 বেগে যাচ্ছে আর এটা U2 বেগে যাচ্ছে। তার মানে কি দুইজনের বেগ একই না, দুইজনের ভরও একই না। এ একটা নির্দিষ্ট ভর নিয়ে এবং এ একটা নির্দিষ্ট ভর নিয়ে, এ একটা নির্দিষ্ট বেগ নিয়ে, এ একটা আরেকটা নির্দিষ্ট বেগ নিয়ে সে কিন্তু একই দিকে যাচ্ছে, একই দিকে যাচ্ছে। তারা একটা নির্দিষ্ট সময়, যেহেতু তাদের বেগ ভিন্ন, এজন্য তারা একটা নির্দিষ্ট সময়ে একসাথে কিন্তু মিলিত হবে বা ধাক্কা খাবে। বেগ যদি একই হতো তাহলে তো আর কখনো তারা একসাথে মিলিত হতো না। যেহেতু বেগ ডিফারেন্স আলাদা, এই জন্য তারা কিন্তু এক জায়গায় যে তারা কিন্তু ধাক্কা খাবে। এখন মনে করো যে এখানে তারা এই দুইটা বস্তু ধাক্কা খেল। ধাক্কা খাওয়ার পরে তারা আবার চলা শুরু করলো, আবার তারা চলা শুরু করলো। তাহলে আবার তারা যখন চলা শুরু করলো তখন তারা নতুন কি নিয়ে শুরু করলো চলা? নতুন কি নিয়ে শুরু করলো? দেখো এখানে তাদের ভর তো একই আছে, M1, আর এর ভর হচ্ছে M2। এখন এখানে এসে তাদের এটা যদি M1 বস্তু হয়, এটা যদি M2 বস্তু হয়, তাহলে M1 বস্তুর ভর হয়ে গেছে V1 আর M2 বস্তুর ভর হয়ে গেছে, সরি, M1 বস্তুর বেগ হয়ে গেছে V1 এবং M2 বস্তুর বেগ হয়ে গেছে V2। দেখো প্রথমে M1 বস্তুর বেগ ছিল U1, M2 বস্তুর বেগ ছিল U2। যখন সংঘর্ষ হলো তখন M1 বস্তুর বেগ হয়ে গেল V1 আর M2 বস্তুর বেগ হয়ে গেল V2। ক্লিয়ার? এখন যেটা হবে সেটা হচ্ছে যে এই যে দুইজনের বেগ আলাদা হয়ে গেল, বেগ আলাদা হলেও তাদের একটা জায়গায় একটা ইকুয়েশনে আমরা দেখতে পাবো যে তাদের এই সংঘর্ষের আগের প্রেক্ষাপট এবং এই সংঘর্ষের পরের প্রেক্ষাপটে তাদের একটা মিল আছে। মিলটা কি? দেখো এই বস্তুটার, আমি এই বস্তুটাকে ধরি এ, এই বস্তুটাকে ধরি বি। আচ্ছা, এখানে এ বির সংঘর্ষ হলো, এখানে এ, এখানে হচ্ছে বি। দেখো এ বস্তুর ভরবেগ কত? এ বস্তুর ভরবেগ হচ্ছে M1 U1। বি বস্তুর ভরবেগ কত? M2 U2। ক্লিয়ার? দেখো এ বস্তুর ভরবেগ হচ্ছে M1 U1, বি বস্তুর ভরবেগ হচ্ছে M2 U2। আবার যখন সংঘর্ষ হলো তখন সংঘর্ষের পরে M1 বস্তুর ভরবেগ কত? দেখো M1 বস্তুর ভরবেগ হচ্ছে M1 V1। আবার M2 অর্থাৎ বি বস্তুর ভরবেগ কত হবে? হবে হচ্ছে M2 V2 হবে। ঠিক আছে? M1 বস্তুর ভরবেগ M1 V1, M2 বস্তুর ভরবেগ M2 V2 হবে। এখন যেটা হবে সেটা দেখো, এই যে সংঘর্ষের আগের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে যে ভরবেগের যোগফল, এটা আমি যদি প্লাস দিই তাহলে এটা ভরবেগের যোগফল। আর সংঘর্ষের পরের প্রেক্ষাপটের ভরবেগের যোগফল, এটা যদি প্লাস দিই তাহলে সংঘর্ষের পরের প্রেক্ষাপটের ভরবেগের যোগফল হলো। এই দুইটা সমান হবে। সংঘর্ষের আগের ভরবেগের যোগফল এবং সংঘর্ষের পরের ভরবেগের যোগফল সমান হবে। অর্থাৎ M1 U1 প্লাস M2 U2 ইজ ইকুয়াল টু M1 V1 প্লাস M2 V2। এই সমীকরণটা খুবই গুরুত্বপূর্ণ একটা সমীকরণ। এই সমীকরণটা আমাদের মনে রাখতে হবে। দেখো এটা যদি আমরা সমীকরণ 1 দিই, এখন দেখো
এই 1 নম্বর সমীকরণ এটা আমরা দিচ্ছি অন্য একটা কারণে, যে কারণটা আমরা একটু পরে দেখব। দেখো এইখানে যে ঘটনাটা ঘটছে, এখানে দেখো m1 একটা বস্তু, এই m1 বস্তুর ভর কত এটা আমি জানি, m1 বস্তুটা কত বেগে যাচ্ছে u1 এটা আমি জানি, m2 বস্তুটার ভর কত এটা আমি জানি, সে কত বেগে যাচ্ছে এটা আমি জানি। কিন্তু যখন তাদের সংঘর্ষ হলো, সংঘর্ষ হয়ে যাওয়ার পরে এই যে v1 আর v2 ভর তো আর পরিবর্তন হয় না, সংঘর্ষের পরে ভর পরিবর্তন তো হবে না, তাহলে সংঘর্ষের পরে এই যে v1 আর v2 অর্থাৎ m1 বস্তুটা যে বেগ পেল, m2 বস্তুটা যে বেগ পেল, সেই বেগগুলোকে আমি জানি। কারণ ওরা আমরা একটা মানে বেগে তাদেরকে দেখছিলাম যেতে, যাওয়ার পরে সংঘর্ষের পরে কত বেগ হলো এই বেগটা আমরা জানি না। তাহলে এই বেগটা আমাদের বের করা প্রয়োজন হয়। এই বেগটা বের করার স্বার্থে আমাদেরকে মানে একটু কিভাবে সেই বেগটা আমরা বের করতে পারি সেটা আমরা একটু দেখি কিভাবে আমরা বের করি। দেখো এটাকে আমরা একটু লম্বা হয়ে যাবে, এটাকে যদি আমি 1 নম্বর সমীকরণ দিই তাহলে আমরা একটু এটাকে ক্যালকুলেশন করে তারপরে সমীকরণটা দিই। দেখো আমার এখানে m1 u1 আছে, আমি একে যদি নিয়ে আসি তাহলে আমি একটা কমন নিতে পারি না? একে যদি এই পাশে নিয়ে আসি তাহলে একটা কমন নেওয়ার সুযোগ থাকে না? দেখো আমি যদি এটাকে m1 u1 মাইনাস যদি m1 v1 করি সমান, দেখো এখানে m2 v2 আছে না, m2 v2, আমি এখানে প্লাস m2 u2 কে যদি এখানে নিয়ে আসি তাহলে মাইনাস m2 u2 হবে না? মাইনাস m2 u2 হবে। আচ্ছা এখান থেকে আমি যদি m1 কমন নিই, m1 দেখো m1 চলে গেলে কি থাকে, u1 মাইনাস হচ্ছে v1 সমান, এখান থেকে যদি আমি m2 কমন নিই তাহলে কি থাকে, v2 মাইনাস u2 এটা থাকে। আমি এটাকে দিলাম হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। এটুকু ক্লিয়ার? এটুকু বোঝা গেছে? আচ্ছা এখন দেখো এটা হচ্ছে এই যে সমীকরণটা, এই সমীকরণটা দিয়ে মূলত আমরা অঙ্ক করব, এই সমীকরণটা দিয়ে আমরা অঙ্ক করব। আর এই সমীকরণটাকে আমি একটু মডিফাই করছি অন্য একটা জায়গায় যাওয়ার জন্য, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট না, এই সমীকরণটা জানাই হচ্ছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এখন এই সমীকরণটা আমার লাগবে কি বলছিলাম, v1 v2 এর মান বের করার জন্য। দেখো আরেকটা সমীকরণ আছে, এই সমীকরণটাকে কি বলে জানো, এই সমীকরণটাকে বলে হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র। ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। ভরবেগের সংরক্ষণশীলতা কিভাবে ঘটছে এটা তুমি বুঝতে পারছো? এই যে আদি ভরবেগ, মোট আদি ভরবেগ এবং মোট শেষ ভরবেগ সমান, এই কারণে এটাকে বলা হয় ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। আচ্ছা আরেকটা সূত্র আছে শক্তির সংরক্ষণশীলতার সূত্র। আমরা গতিশক্তির একটা সমীকরণ জানতাম না, গতিশক্তির কি জানতাম বলো তো, ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, কাইনেটিক এনার্জি গতিশক্তি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, আমরা এটা জানতাম। এখন ঠিক ওই সমীকরণটাকে প্রত্যেকটার ক্ষেত্রে নিয়ে আসা হয়েছে, এটার ক্ষেত্রে কি হবে, তাহলে এমটা কি ভর, ভিটা কি বেগ, তাহলে এই বস্তুটার এই অবস্থানে তার গতিশক্তি কত, হাফ m1 u1 স্কোয়ার। এই বি বস্তুটার এই প্রেক্ষিতে তার গতিশক্তি কত, হাফ m2 u2 স্কোয়ার। এখানে একইভাবে হাফ m1 v1 স্কোয়ার, এখানে হাফ m2 v2 স্কোয়ার। এখন এই গতিশক্তির সমীকরণটাকে আমরা কি লিখতে পারি, দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, মানে শক্তির সংরক্ষণশীলতার সূত্রটাকে আমরা এইভাবে লিখতে পারি, হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। দেখো এই সমীকরণটা থেকে আমি একটা কাজ করতে পারি না, কি কাজ বলো তো, এখান থেকে সবগুলো থেকে আমি হাফকে বিদায় করে দিতে পারি না, তাহলে আমি হাফ নির্দ্বিধায় আমি উঠাই দিতে পারি, এতে কোনো সন্দেহ নাই। তাহলে থাকবে আমার কি m1 u1 স্কোয়ার, এখানে থাকবে m2 u2 স্কোয়ার, আর এখানে থাকবে m1 v1 স্কোয়ার প্লাস m2 v2 স্কোয়ার, এটা থাকবে। এখন আগের সেই নিয়মটা বা টেকনিকটা আমরা দেখি যে কার সাথে কাকে নিলে কমন নেওয়া যায়। দেখো m1 u1 স্কোয়ার
এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার এটাকে নিয়ে আসলে কমন নেওয়া যায়, এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার, তাহলে এটাকে নিয়ে আসতে গেলে কী করতে হবে, মাইনাস করে নিয়ে আসতে হবে, মাইনাস এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার সমান এখানে আছে এম টু ভি টু স্কোয়ার প্লাস এম টু ইউ টু স্কোয়ারকে এই পাশে নিয়ে আসলে মাইনাস এম টু ইউ টু স্কোয়ার। এখন আমি কি করতে পারি, কমন নিতে পারি, তাহলে এম ওয়ান কমন নিলে থাকবে কি ইউ ওয়ান স্কোয়ার মাইনাস ভি ওয়ান স্কোয়ার। আবার এখান থেকে আমি যদি এম টু কমন নেই তাহলে কি থাকবে ভি টু স্কোয়ার মাইনাস ইউ টু স্কোয়ার, এটা থাকে। এখন এটাকে যদি আমি 2 নম্বর সমীকরণ দিই তাহলে দেখো আমি 2 নম্বর সমীকরণকে যদি 1 নম্বর সমীকরণ দ্বারা যদি ভাগ করি তাহলে কি পাই, আমরা একটু এখানে করি 2 নং সমীকরণকে 1 নং দ্বারা ভাগ করি কি পাই দেখো, আমরা লিখি সমীকরণগুলো কি আছে, এম ওয়ান ইন্টু ইউ ওয়ান মাইনাস ভি ওয়ান, আমরা 2 নংকে 1 নং দ্বারা ভাগ করবো, তাহলে আমি 2 নংটা আগে লিখবো এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার মাইনাস ভি ওয়ান স্কোয়ার, এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার মাইনাস ভি ওয়ান স্কোয়ার, এটার বাম পাশ ভাগ, এটার বাম পাশ আমি দিতে পারি এম ওয়ান ইউ ওয়ান, সরি এটা এম ওয়ান ইন্টু ইউ ওয়ান মাইনাস ভি ওয়ান ভাগ এম ওয়ান ইন্টু ইউ ওয়ান মাইনাস ভি ওয়ান, ইউ ওয়ান মাইনাস ভি ওয়ান, এটা দেওয়া যায় সমান সমান চিহ্ন, তারপরে 2 নম্বরে কি আছে এম টু ইন্টু ভি টু স্কোয়ার মাইনাস ইউ টু স্কোয়ার, এম টু ইন্টু ভি টু স্কোয়ার মাইনাস ইউ টু স্কোয়ার ভাগ হচ্ছে এম টু ইন্টু ভি টু মাইনাস ইউ টু, এম টু ইন্টু ভি টু মাইনাস ইউ টু। এখন দেখো এটাকে আমরা কি করতে পারি, এখানে নির্দ্বিধায় এম ওয়ান কাটে, এম টু কাটে, এখন দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হয় না, তাহলে ফর্মুলা যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি ইউ ওয়ান প্লাস ভি ওয়ান ইন্টু ইউ ওয়ান মাইনাস ভি ওয়ান ভাগ হচ্ছে ইউ ওয়ান মাইনাস ভি ওয়ান ইজ ইকুয়াল টু এখানে একইভাবে ভি টু মাইনাস ইউ টু ইন্টু ভি টু প্লাস ইউ টু ভাগ হচ্ছে ভি টু মাইনাস ইউ টু। দেখো ইউ ওয়ান মাইনাস ভি ওয়ান, ইউ ওয়ান মাইনাস ভি ওয়ান, ইউ ওয়ান মাইনাস ভি ওয়ান কাটে, ভি টু মাইনাস ইউ টু আর ভি টু মাইনাস ইউ টু কাটে, তাহলে আমার থাকে কি, থাকে হচ্ছে ইউ ওয়ান প্লাস ভি ওয়ান ইজ ইকুয়াল টু ভি টু প্লাস ইউ টু, ভি টু প্লাস ইউ টু। আচ্ছা এখান থেকে দেখো, এখান থেকে আমি কি করতে পারি, এখান থেকে আমি ভি ওয়ানের মান বের করতে পারি, ভি ওয়ান সমান কি লিখতে পারি ভি টু প্লাস ইউ টু, আর এই ইউ ওয়ানটা এই পাশে এসে কী হবে মাইনাস ইউ ওয়ান, এটা হচ্ছে ভি ওয়ান, এটা বের করা যায়। আচ্ছা এটা বের করা যাবে, আমি এটাকে আরেকটা সমীকরণ দিলাম, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। আবার দেখো আমি এটা থেকে আবার ভি টু বের করতে পারি না, আবার ভি টু বের করা যায় না, ভি টু সমান কী হবে, ভি টু সমান ইউ ওয়ান প্লাস ভি ওয়ান মাইনাস ইউ টু না, ইউ ওয়ান প্লাস ভি ওয়ান মাইনাস ইউ টু, এটা 4 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে, এখানে আমি কি ভি ওয়ান ভি টু পেলাম। এখন দেখো এই ভি ওয়ানের মানটা তুমি যদি এখানে ভি ওয়ান আছে কোথায়, এই সমীকরণে ভি ওয়ান আছে না, এই সমীকরণে ভি ওয়ান আছে না, বা এই সমীকরণে ভি ওয়ান আছে না, এখানে ভি ওয়ানের মানটা যদি তুমি বসায় দাও তাহলে তুমি কার মান পাবা, তুমি ভি টু এর মান পাবা। আবার এই সমীকরণে তুমি যদি আবার ভি টু এর মান বসায় দাও, তাহলে তুমি পাবা হচ্ছে ভি ওয়ানের মান। ঠিক আছে, তাহলে আমরা সেটা একটু বসায় মানটা বের করি, দেখো তো কী হয়। আমরা এগুলো মুছে দিলাম, দিয়ে আমরা একটু মানটা বের করে দেখি কী মান পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা আমরা এম ওয়ান ইউ ওয়ান মাইনাস এম ওয়ান ভি ওয়ানের মানটা বসাই দিই, ভি ওয়ানের মান কি আছে ভি টু
প্লাস ইউ টু মাইনাস ইউ ওয়ান, ভি টু প্লাস ইউ টু মাইনাস ইউ ওয়ান, এটা সমান এম টু ভি টু মাইনাস এম টু ইউ টু, এটা। এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে করতে হবে এইটাকে গুণ করতে হবে। এটাই আমার হচ্ছে এখন প্রধান দায়িত্ব। প্রধান দায়িত্ব হচ্ছে এটাকে গুণ করা। তাহলে এম ওয়ান ভি টু, এই মাইনাসের জন্য এই চিহ্নটার চেহারা পরিবর্তন হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এম ওয়ান ইউ টু, এম ওয়ান ইউ টু, মাইনাসটা প্লাস এম ওয়ান ইউ ওয়ান, এম ওয়ান ইউ ওয়ান সমান এখানে যা আছে তাই, এম টু ভি টু মাইনাস এম টু ইউ টু। ওকে, এখন কি করব? এখন আমার যেহেতু ভি টু এর মান বের করতে হবে, ভি টু এর মান বের করতে হবে, তাহলে ভি টুটাকে আমি বাম পাশে নিয়ে আসি। যারা যারা ভি টু আছে, দেখো এটা ভি টু আছে আর এটা ভি টু আছে। এখন আমি যদি এটাকে মাইনাস এম ওয়ান ভি টু আর এটা হচ্ছে মাইনাস এম টু ভি টু সমান সমান, এ পাশে আর এই পাশে যা আছে ডান পাশে নিয়ে যাই। তাহলে দেখো এই পাশে মাইনাস এম ওয়ান, এটাকে আগে নিই, প্লাস করে নিয়ে যাওয়া যাবে তো, এই জন্য এম ওয়ান ইউ টু আর এটা হচ্ছে মাইনাস এম ওয়ান ইউ ওয়ান, মাইনাস এম ওয়ান ইউ ওয়ান। আর কেউ আছে? আমি এটাকে নিলাম এম ওয়ান ইউ টু আর মাইনাস এম ওয়ান ইউ ওয়ান নিলাম, আর একটা প্লাস এম ওয়ান ইউ ওয়ান আছে না, এটাকে মাইনাস এম ওয়ান ইউ ওয়ান নিলাম। আরেকটা থাকে, সেটা হচ্ছে এইটা মাইনাস এম টু ইউ টু, মাইনাস এম টু ইউ টু। ওকে, তাহলে দেখো এখান থেকে যদি আমি মাইনাস কমন নিই, মানে মাইনাস উঠে দেওয়ার জন্য জাস্ট এখান থেকে মাইনাস কমন নিই এবং এখান থেকে যদি মাইনাস কমন নিই, তাহলে দেখো কী হয়। এখানে যদি আমি মাইনাস অন কমন নিই, তাহলে কী হবে? এম ওয়ান ভি টু প্লাস এম টু ভি টু সমান, এখান থেকে যদি আমি মাইনাস কমন নিই, তাহলে কী হবে? এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস এম ওয়ান ইউ টু, আর এটা কী হবে? প্লাস এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম ওয়ান ইউ ওয়ান, এই মাইনাসটা প্লাস এম টু ইউ টু, এটা হয়ে যাবে। দেখো উভয় পক্ষ থেকে মাইনাস চলে যায় না, উভয় পক্ষ থেকে মাইনাস চলে যায়, তাহলে কী থাকবে? এম ওয়ান ভি টু প্লাস এম টু ভি টু সমান, এখানে কি থাকবে? দেখো এইখানে একটা জিনিস করা যায়, এই এম ওয়ান আর এই প্লাস এম ওয়ান এম টু আর এই প্লাস এম ওয়ান, সরি এখানে প্লাস এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম ওয়ান ইউ ওয়ান, এটা ইউ টু না, এই যে এটা, তাহলে টু এম ওয়ান ইউ ওয়ান করা যায়, তাই তো? তাহলে এটাকে আমি সামনে নিয়ে আসি, যেহেতু প্লাস আছে, এম টু ইউ টু মাইনাস এম ওয়ান ইউ টু প্লাস টু এম ওয়ান ইউ ওয়ান, এটা করা যায়। এখন দেখো এখানে আমি যদি ভি টু কমন নিই, ভি টু কমন নিলে কী হয়? এম ওয়ান প্লাস এম টু সমান, এখানে আমি কী করতে পারি? এখানে ইউ টু কমন নেওয়া যায় না, তাহলে ইউ টু কমন নিলে কী হয়? এম টু মাইনাস এম ওয়ান হোল ইউ টু প্লাস টু এম ওয়ান ইউ ওয়ান, এটা করা যায়। এখন আমি এ পাশে শুধু কী রাখবো? ভি টু রাখবো, তাহলে ভি টু ইজ ইকুয়াল টু কী হবে? দেখো এম টু মাইনাস এম ওয়ান হোল ইউ টু প্লাস টু এম ওয়ান ইউ ওয়ান ভাগ হচ্ছে এম ওয়ান প্লাস এম টু, এম ওয়ান প্লাস এম টু। দেখো এই যে মানটা পেলাম, এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সমীকরণ। এই গুরুত্বপূর্ণ সমীকরণটা তোমাদের এই যে অজানা ভি ওয়ান ভি টুর মান, সেই ভি টু এর মান বের করার জন্য আমার প্রয়োজন হবে। এই সূত্র দিয়ে আমি বের করতে পারবো। সংঘর্ষের পরে তার যে শেষ বেগ কত হলো, সেই শেষ বেগটা আমরা এটা দিয়ে বের করতে পারবো। এই সমীকরণটা আমাকে মনে রাখতে হবে, ভি টু ইজ ইকুয়াল টু এম টু মাইনাস এম ওয়ান হোল ইউ টু প্লাস টু এম ওয়ান ইউ ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু। এই সূত্র তোমাকে মনে রাখতে হবে। দেখো একইভাবে তুমি দ্বিতীয় সূত্রটা বের করতে পারবা। একইভাবে তুমি দ্বিতীয় সূত্র, এখানে তুমি যদি ভি টু এর মান বসাই দাও, তাহলে তুমি ভি ওয়ান পেয়ে যাবা। এখন দেখো আমি ওখানে যাচ্ছি না, আমি আর তোমরা
এটা বের করতে পারবা, আমি আর বের করব না। যেটা আসবে সেটা কি আসবে দেখো, V1 এর মান কি আসবে, V1 এর মান আসবে হচ্ছে এখানে M2 মাইনাস M1 তো, আর এখানে আসবে হচ্ছে M1 মাইনাস M2 হোল কি আসবে, এখানে U2 আছে, এখানে U1 আসবে, এখানে প্লাস আছে, এখানে প্লাস আসবে, এখানে 2M1 U1 আছে, এখানে 2M2 U2 আসবে, আর নিচে হচ্ছে M1 প্লাস M2, এটা একই থাকবে, M1 প্লাস M2 একই থাকবে। আর তোমরা একটা মান বের করতে পারলে দেখবে যে সবগুলো চেঞ্জ করে দিলেই হয়ে যায়। যেমন দেখো এখানে M2 এর জায়গায় M1 মাইনাস, ঠিক আছে, M1 এর জায়গায় M2, U2 এর জায়গায় U1 প্লাস চিহ্ন ঠিক থাকবে, 2 M1 এর জায়গায় M2, U1 এর জায়গায় U2, ক্লিয়ার? আর নিচেটা তো ঠিক থাকবে বলছে। আচ্ছা, তারপর দেখো V2টা আমরা একটু পাশাপাশি লিখি, সেটা কি হয়, M2 মাইনাস M1 হোল হচ্ছে U2 প্লাস 2M1 U1, নিচে M1 প্লাস M2। দেখো এই সূত্রটাকে আমরা একটু মনে রাখার জন্য একটু মজা করতে পারি, সেটা হচ্ছে যে দেখো M1 U1 প্রথম থেকে আমরা দেখছি খুব খাতির বন্ধুত্ব, আবার M2 U2 এদের সাথেও খুব খাতিরের একসাথে থাকে, তাই তো, M1 U1 আর M2 U2। এখন দেখো এখানে কি ঘটনাটা ঘটছে, এখানে ঘটনা ঘটছে দেখো M1 থেকে M2 কে বাদ দেওয়া হয়েছে, M1 থেকে M2 কে বাদ দেওয়া হয়েছে, তাহলে M1 এর কি একটু কমে গেল না, যে আমাকে M1 থেকে আমার থেকে M2 কে বাদ দেওয়া হয়েছে, তাহলে আমার একটু কমে গেল না, কমে গেল তো। এখন কমে যাওয়ার কারণে ওর একটু মন খারাপ, এখন ওকে বলা হয়েছে ভাই তুই মন খারাপ করিস না, তোর থেকে কমে গেছে ঠিক আছে, কিন্তু তোর সাথীকে তোর সাথে দিয়ে দিয়েছে, দেখো M1 U1 ওর সাথীকে কিন্তু ওর সাথে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখন M2 বলছিল কি তাহলে আমার সাথী কই, ওকে তোর সাথীটাকে দেওয়া হয়েছে, তাহলে আমার সাথী কই, তখন ওকে আবার দেখো প্লাস 2M2U2 ওর সাথীকে নিয়ে এসে দেওয়া হয়েছে, ভাই তোরা দুইজনেই সন্তুষ্ট হ, তোদের দুইজনের সাথী টাথী যা আছে তোদের কিন্তু দিয়ে দিলাম একসাথে, ঠিক আছে। আর নিচে হচ্ছে M1 প্লাস M2, ক্লিয়ার। আবার দেখো পরেরটা কি হয়েছে যে M2 থেকে M1 কে বাদ দেওয়া হয়েছে, M2 যদি আমি হই আমার থেকে M1 কে বাদ দেওয়া হয়েছে, আমার একটু কম পড়ে গেছে না, তাহলে আমার একটু মন খারাপ, আমার মন খারাপকে ভালো করার জন্য আমার সাথে আমার সঙ্গীকে দিয়ে দিয়েছে, দেখো U2 M2 U2 মানে আমি পাবো, কিন্তু এ তো এর সঙ্গী না, এমন তো U2 এর সঙ্গী না, বিদায় ও এতে কোনো তৃপ্তি নাই ওর, তাহলে ওর একটা বলছে যে তাহলে আমার সঙ্গী আমাকে দিতে হবে, আমার সঙ্গীটা কোথায়, তখন দেখো প্লাস 2M1 U1 এই যে M1 এর সাথে তার সঙ্গীকে দিয়ে দেওয়া হয়েছে ভাই, বেস্ট, ওকে। তারপরে যা আছে থাকবে, এই হচ্ছে V1 V2 এর সমীকরণ। আমরা যদি এটাকে আরেকটুভাবে অন্যভাবে মনে রাখতে চাই তাহলে দেখো এই সমীকরণটা তোমরা ফলো করতে পারো, সেটা কি দেখো, এটা হচ্ছে M1 মাইনাস M2 বাই হচ্ছে M1 প্লাস M2 হোল U1 প্লাস 2M2 বাই M1 প্লাস M2 হোল U2। দেখো এখানে U1 দিয়ে গুণ, এখানে U2 দিয়ে গুণ, ওকে। M1 মাইনাস M2 বাই M1 প্লাস M2 হোল U1 প্লাস 2M2 বাই M1 প্লাস M2 হোল U2, এভাবে মনে রাখতে পারো। আবার এটাকেও একইভাবে কীভাবে মনে রাখা যায়, M2 মাইনাস M1 বাই হচ্ছে M1 প্লাস M2 হোল U2 প্লাস এখানে একইভাবে 2M1 বাই হচ্ছে M1 প্লাস M2 হোল U1, M2 মাইনাস M1 বাই M1 প্লাস M2 হোল U2 প্লাস 2M1 বাই M1 প্লাস M2 হোল U1, ঠিক আছে। এভাবে কিন্তু মনে রাখা যায়, এভাবে মনে রাখা সম্ভব। এখন তোমরা কীভাবে মনে রাখতে চাও দ্যাট ডিপেন্ডস অন ইউ। দুইটা প্রক্রিয়া আছে, দুইটা প্রক্রিয়া, যে কোনো একটা প্রক্রিয়া তুমি মনে রাখতে পারো। এখন এই যে V1 এবং V2 এর মান বের করা, এই V1 এবং V2 এর মান বের করাটা তোমাদের জন্য কখনোই পরীক্ষায় আসবে না, কীভাবে মান বের করতে হবে V1 V2 এর, কিন্তু এই V1 V2 এর এই সমীকরণ, এই দুইটার সমীকরণ ব্যবহার করে তোমাকে
সংঘর্ষের পরে যে বেগটা, সেই বেগটা তোমাকে নির্ণয় করতে হবে। এই জন্য আমি বলছিলাম প্রথম থেকে যে এই গাণিতিক সমীকরণটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। কারণ এই গাণিতিক সমীকরণ দিয়ে তোমাদের অধ্যায়ের ম্যাক্সিমাম অঙ্কগুলো এইভাবেই আসবে। ওই যে আগে যে সমীকরণটা দেখাইছিলাম, ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র, আর ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রের পরে শক্তির সংরক্ষণশীলতা, এ নিয়ে তেমন কোনো অঙ্ক আসবে না, খুবই কম, সাহায্য লাগতে পারে, কিন্তু একেবারে একচ্ছত্রভাবে শক্তির সংরক্ষণশীলতার সূত্র থেকে অঙ্ক নাও আসতে পারে, আসার সম্ভাবনা খুবই কম। কিন্তু এই যে ভি ওয়ান এবং ভি টু, এই ভি ওয়ান এবং ভি টু বের করার জন্য তোমাদের এই সমীকরণ দুইটাকে অবশ্যই জানতে হবে। শুধু ভি ওয়ান ভি টু বের করো না, এখান থেকে তুমি এইখানে যে অজানা রাশি, এই যে রাশিগুলোকে মান তোমাকে জানিয়ে দিয়ে এখান থেকে কোনো একটা অজানা রাশি তোমাকে দিয়ে দেবে, সেই অজানা রাশির মান তোমাকে বের করতে হবে। সেটা বের করার জন্য তোমাকে এই সূত্র দুইটা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? তো এই পর্যন্ত তোমাদের মনে হয় যে যে ইকুয়েশনটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম, সেই ইকুয়েশনটা তোমরা বুঝতে পেরেছো। বলের অধ্যায়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ইকুয়েশন। বলের অধ্যায় থেকে আরও গুরুত্বপূর্ণ কিছু ইকুয়েশন এবং সমস্যা নিয়ে, এবং এই বলের অধ্যায় থেকে কি কি ধরনের প্রশ্ন তোমাদেরকে আসতে পারে, সেই প্রশ্ন নিয়ে আমরা সামনে আরও একটা আলোচনা তোমাদের সাথে আছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।